নমস্কার। মার্কেট যেন দিনকে দিন আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আজকেও প্রচুর ধৈর্যের পরীক্ষা নিয়েছে সেটা তো বলবো। তাছাড়া কিছু কিছু খারাপ খবরও আসছে। না হলে আজকে কিন্তু বাজারের উপরের দিকে যাওয়ার যথেষ্ট আরও ভালো চান্স হতো যদি নর্মাল দিন হতো। নর্মাল দিন কেন নয় সেটা নিয়ে এই ভিডিওতে বলবো। নর্মাল দিন হলে আরও উপরে যেতে কেন আমি বলছি যে জিডিপির যে খবর এসেছে জানেন উইকেন্ডে, জিডিপির খবর যেটা এসেছে 7.4 জিডিপি এসেছে, যেটা কিন্তু এস্টিমেশনের থেকেও অনেক বেশি। এবং বিগত 4 কোয়ার্টারে যা জিডিপির আমাদের ডেটা এসেছে বা অ্যাকচুয়াল ভ্যালু এসেছে তার থেকে অনেক ভালো বেশি, মানে অনেক বেশি এসেছে 7.4, যেটা কিন্তু কারোর আশা ছিল না। তো এত একটা ভালো জিডিপির নিউজে বাজার এইভাবে রিয়্যাক্ট করলো কেন, যেখানে 100-150 পয়েন্ট গ্যাপ ডাউনে ওপেন হলো বা নিচে খোলার 15 মিনিটের মধ্যেই 150 পয়েন্ট নিচে চলে আসে। এই ব্যাপারগুলো কেন হলো সেটা একটু বুঝতে হবে, তারপর আজকের মার্কেট নিয়ে আসবো। দেখুন, একটা দুটো খারাপ ব্যাপার হচ্ছে। সেটা খারাপ ব্যাপার মানে এই ব্যাপার আমরা মানে পুরো ওয়ার্ল্ড 3-4 বছর দেখেছে। যেমন ইউক্রেন এবং রাশিয়ার ওয়ার। প্লিজ এই কমেন্ট করবেন না যে আমি বলছি যে মানে ওয়ারের জন্য বাজার পড়ে যাবে, না না, সেরকম ব্যাপার নয়। কারণ অনেক বড় ধরনের এক্সকালেশন হলেই তার এফেক্ট বাজারে পড়বে, না হলে নয়। কারণ 3-4 বছর ধরে তো চলছে যুদ্ধটা। কিন্তু যদি আপনারাও দেখেন যে ওই যে স্পাইডার ওয়েব অপারেশন করেছে ইউক্রেন এবং ওদের বিভিন্ন এয়ার বেসে হামলা চালিয়ে সেখানে বিভিন্ন অনেক প্লেনের ক্ষয়ক্ষতি করেছে, এই জিনিসগুলো যে হয়েছে সেটা বলা হচ্ছে বা আপনারাও জানেন যে এই বিগত 3-4 বছরের যুদ্ধের মধ্যে সব থেকে বেশি বড় ধরনের অ্যাটাক হচ্ছে এইটা। তো এবার তার রিটালিয়েশন রাশিয়াও দেবে, অলরেডি দেওয়া শুরু করেছে। তো এই ব্যাপারগুলো মানে 3-4 বছরে জিনিসটা কমার দিকে যাচ্ছে না, বরং আরও এক্সকালেশন হতে যাচ্ছে। যদিও ট্রাম্প বলুক না কেন, হ্যাঁ আমি তো শান্তির দূত, আমি দুজনকেই ঠিক করে দিচ্ছি, এসব যে কথাগুলো বলে, তো হচ্ছেটা কি? আর আপনি কি মনে করেন যে একা ইউক্রেন এই জিনিসগুলো করতে পারে? মানে রাশিয়ার এত ভেতরে গিয়ে 4000 কিলোমিটার ভেতরে গিয়ে ড্রোন অ্যাটাক করে ওদের এয়ার বেস নিয়ে দিতে পারে? তা তো নিশ্চয়ই পারে না। এর পিছনে পুরো প্রক্সি ওয়ার খেলছে আপনার ন্যাটোর দেশগুলো, ন্যাটোর 32টা দেশ এর সাথে আছে। তো এটা এটা এখন ইউক্রেন ভার্সেস রাশিয়ায় আর নেই, অনেক দিন আগে থেকেই চলে গেছিল। এই অ্যাটাকটা আরও একবার প্রমাণ করে দিল যে এটা প্রক্সি ওয়ার চলছে ন্যাটোর সাথে রাশিয়ার, আর কিছুই নয়। এবার তার মধ্যে ট্রাম্প এসে মাঝে মাঝে বলছে না আমি তো কিছুই জানি না, এই করি না। এই এই অ্যাটাকের বিরুদ্ধে মানে মানে এই অ্যাটাক সম্বন্ধেও কিন্তু ট্রাম্প তেমন কিছু বলেননি। তো যদিও আপনারা ভালোই জানেন যে এর পিছনে ন্যাটো থাকতে বাধ্য। এইবার দেখুন, এই জিনিসগুলো যত বেশি শোনা যায়, যত বেশি আসে যে যুদ্ধের খবরগুলো, তত একটু শেয়ার মার্কেটের পক্ষে খারাপ খবর। যদিও মানে চিন্তা করার তেমন নেই, চিন্তা করার মতো এক্সকালেশনে যায়নি, কিন্তু তাও। আচ্ছা, আরেকটা আরেকটা এটা তো গেল একটা খারাপ খবর। আরেকটা যে এই রিলেটেড খারাপ খবর সেটা আপনাদের বলি, যেটার একটা বিল আনা হয়েছে ইউএসএ। এটা এখনো বিল, হ্যাঁ, কোনো সরকারি ঘোষণা হয়ে গেছে এটাই হবে তা নয়। একটু কানাঘুষো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যারা ইউএসরা বলেছে বা ইউএসের এই এরকম বিল আনা হয়েছে যে যারা রাশিয়াকে সাপোর্ট করছে সেই দেশগুলো, মানে রাশিয়া থেকে অয়েল কিনছে, রাশিয়ার সাপোর্ট মানে রাশিয়ার অয়েল কেনা, যারা ওই অয়েল টয়েল কিনছে, এবং নাম করে বলা হয়েছে যারা অয়েল কিনছে তার মধ্যে চায়না এবং ইন্ডিয়া, তাদের উপর কিন্তু এক্সট্রা 500% পর্যন্ত ট্যারিফ লাগানো হতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 500%। জানি না এখানে ইন্ডিয়া এবং চায়নার নাম স্পেশালি নেওয়া হয়েছে ওই বিলের। একজন সেনেটর ওই বিলটাকে এনেছেন এবং দেখা যাক কি হয়। ট্রাম্পের তরফ থেকে কোনো ডাইরেক্ট বক্তব্য আসেনি এই নিয়ে, কিন্তু মনে করা হচ্ছে যে মানে বুঝতেই পারছেন ওনারাও নিশ্চয়ই হয়তো এর পিছনে আছেন। যাই হোক, এইটা একটু উইকেন্ডে খবর এসেছে যেটা একটু নেগেটিভ আমাদের বাজারের জন্য। তবে আবারও বলি, এই যে খবরগুলো দেখছেন মানে ট্যারিফ এবং যুদ্ধ, এই এই খবরগুলো বাজার মানে মানে কি বলবো, ট্যারিফের খবর তো 2 মাস 3 মাস ধরে হজম করছে, যুদ্ধের খবর তো 2-3-4 বছর ধরে হজম করছে। সুতরাং এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই যদি এই লেভেলেই থাকে।
এই লেভেল থেকে সত্যি যদি এক্সকালেট করে ব্যাপারটা, একটু ইউরোপে ছড়িয়ে পড়লো ব্যাপারগুলো, ডাইরেক্ট ন্যাটোর সাথে ওই শুরু হয়ে গেল, তো ওই জিনিসগুলো একটু অন্যরকম হয়ে যায়। সেটা আপাতত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ঠিক আছে। তাই জন্য মাঝে মাঝে দেখবেন খবরের, কেন কথা বললাম যে খবরের দিকে অ্যাটলিস্ট ট্রেডাররা নজর রাখবেন যে মার্কেটের এই ভোলাটিলিটিটা কেন হচ্ছে, তাহলে একটু আপনারা মানে সমঝদার হয়ে, একটু ইনফর্মড ট্রেডার হয়ে ট্রেডিংটা করতে পারবেন এই জন্য। হ্যাঁ, না হলে তো যেমন সুইং ট্রেডিং করছেন চলছে। একটু স্টক নিয়ে কথা বলে নিই। যেমন দেখুন, আপনাদের যখন আমি বাজার পড়ছিল নিচের দিকে, তখনও বারবার বলেছি যারা ইনভেস্টমেন্ট করেন তাদেরকে বলা ছিল যে আপনারা এই সময় একটু বাকেট লিস্ট নিজের তৈরি করে রাখুন, মানে ফর্দ তৈরি করে রাখুন। যে যে ভালো স্টকগুলো আপনি কেনার জন্য নিজে প্ল্যান করেছিলেন অ্যানালিসিস করে, কিন্তু ওই দাম আগস্ট সেপ্টেম্বরে খুব বেশি ছিল 2024-এ, তাই কিনতে পারছিলেন না, সেইগুলো কিন্তু এখন অনেক কম দামে এসেছে। সেগুলো যেগুলো ফান্ডামেন্টালি ভালো, কাউর কথা শুনে নিচ্ছেন না, নিজে থেকে অ্যানালিসিস করে ডিসিশন নিচ্ছেন, সেগুলোর দিকে নজর রাখুন। আর যেগুলো বাজে স্টক, সেগুলো এই উছাল টুছাল যদি পান বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে তার বদলে ভালো স্টক বা মিউচুয়াল ফান্ডে থাকুন। একদম ক্লিয়ার করা বলা ছিল। আপনি যদি আমার পার্সোনাল দেখেন, মানে সেরকম ভালো ভালো স্টকগুলো কিন্তু এই এক মাসে বলুন, 1.5 মাসে বলুন, ভালো রিটার্ন দিয়েছে, নিচ থেকে ভালো রিকভারি অ্যাটলিস্ট দিয়েছে। রিকভারি আমি বলবো ভালো দিয়েছে। যেমন আজকের কথা তো বলতেই হয়, কোনো রেকমেন্ডেশন বা অ্যাডভাইস নয়, জাস্ট এক্সাম্পল হিসাবে নিচ্ছি। সিডিএসএল স্টকটা আপনি 1 মাস আগেও দেখুন 1100-1200 টাকায় ছিল, আজকে 10% সিডিএসএল বাড়লো, যেটা সাধারণত সিডিএসএল স্টকে দেখা যায় না। 10% বেড়ে আজকে 1650-এর উপরে গেল। তো এইটাই হয় ভালো ফান্ডামেন্টালি স্ট্রং স্টকে, যেগুলো আপনার বিলিভ আছে, আপনি অ্যানালিসিস করে দেখছেন, সেগুলোর প্রতি বিশ্বাস রাখুন। ইভেন মিউচুয়াল ফান্ডেও যখন ওই এসআইপি বন্ধ হচ্ছিল, অ্যামফির ডেটা আসছিল, তখন আমি এই চ্যানেলে দাঁড়িয়েই বলেছি যারা বন্ধ করছেন তারা ভুল করছেন, আপনারা বন্ধ করবেন না। অ্যাটলিস্ট সঞ্জয় টক্স বাংলা চ্যানেলের যারা ভিউয়ার্স, তারা প্লিজ এসআইপি বন্ধ করবেন না, বরং পারলে কিছুটা টপ আপ করুন সাধ্য সামর্থ্য অনুযায়ী। আর যদি টপ আপ করার মতো সাধ্য সামর্থ্য না থাকে, ঠিক আছে, এসআইপি চালাতে থাকুন, তাহলেও হবে। এসআইপি ভেঙে দেবেন না, বন্ধ করে দেবেন না, বা ইনভেস্টমেন্টকে ছেড়ে দিলাম ধর, আর মার্কেটের কি হবে, এই মেন্টালিটি রাখবেন না, বলা হয়েছিল। আজকে দেখুন ব্যাপারগুলো তো অনেকটা ম্যাচিওর্ড হচ্ছে। স্মল ক্যাপ মিড ক্যাপ তো ভালো মতন, মানে আজকেও স্মল ক্যাপ মিড ক্যাপ বেড়েছে, যেখানে নিফটি ফ্ল্যাট ছিল। তো যাই হোক, এই ব্যাপারগুলো কিন্তু চলছে। ভালো স্টক সবসময় ভালো। হ্যাঁ, দাম নিচে আসে, দাম ওঠানামা করে, উপরে আসে, নিচে আসে, এইটা তো চলতেই থাকবে। কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং বিজনেস যেগুলো, সেগুলোকে হারানো কিন্তু মুশকিল আছে, কারণ ইন্ডিয়ার গ্রোথ স্টোরিটা এই ফান্ডামেন্টালি স্ট্রং স্টকগুলোকে নিয়েই চলে। আচ্ছা, এবার আসি আজকের, ধরুন মার্কেটটা কি করলো। মার্কেট ওই আপনাদের বলা আছে, এই লাইনটাও টানা আছে 24,500, ±50 পয়েন্ট করে নেবেন। হ্যাঁ, আজকে যদি দিনের লো দেখেন 24,526ই ছিল, মানে 520 এইরকম, মানে 24,500-র কাছাকাছি। তো আবারও বলছি, যতক্ষণ না 24,500 ভাঙছে, ভেঙে ক্লোজিং দিচ্ছে এবং তার নিচে স্টে করছে, ততক্ষণ পর্যন্ত অতটা চিন্তার কারণ নেই। আমি জানি গ্লোবালি একটু জিওপলিটিক্যাল ব্যাপারগুলো, একটু উত্তেজনা বাড়ছে, এক্সেট্রা হচ্ছে, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও যতক্ষণ, এটা তো চার্টে আসবে, চার্টে 24,500-র নিচে গেলেই আমি শুধুমাত্র একটু অ্যালার্ট থাকবো। হ্যাঁ, আপনাদেরও বলছি 24,500 লেভেলটাকে একটু ভালোভাবে দেখা উচিত। তবে আবারও বলছি, ইন্ডিয়ার নিজস্ব কিন্তু কোনো খারাপ নয়। আমি এটা আজকে জিডিপির, মানে গত শুক্রবার বাজার বন্ধের পর জিডিপির রেজাল্ট আসার পর বলছি না, আমি আমার এই চ্যানেলে 2-3 মাস থেকে, যখন এই পতনটা শুরু হয়েছে তখন থেকে আপনাদের বলে আসছি যে ইন্ডিয়ার ইকোনমিক্যালি কিন্তু কোনো রকম বাজে জিনিস হয়নি, কোনো রকম বাজে জিনিস হয়নি। হ্যাঁ, ভ্যালুয়েশনটা 2024-এ বেড়ে গেছিল, সেটা একটু কারেক্ট হয়েছে, কিছু কিছু স্টকে ফ্রথ তৈরি হয়েছিল, সেগুলো একটু কমেছে, কিন্তু তাছাড়া ইকোনমি শেষ হয়ে গেছে, ভারত শেষ হয়ে গেছে, এই ব্যাপারটা একদমই আসেনি। সেটার রেজাল্ট দেখছেন জিডিপির এসেছে। তো এই জন্য বলছি, ভারতের ইকোনমিতে বিশ্বাস রাখুন। যদি কোনো রকম পতন আসে, আমি বলছি এটা কিন্তু ওই বাইরে থেকেই আসবে, হয় ইউএসের হাত ধরে আসবে, বা জিওপলিটিক্যাল যে টেনশনগুলো চলছে, যার প্রধান কাণ্ডারি, ওয়ান অফ দ্য কাণ্ডারি ইউরোপিয়ান কান্ট্রিজগুলো আছে, ন্যাটো আছে, ইউএসও আছে, ট্যারিফের ক্ষেত্রে তো ইউএসের ব্যাপারটাও আছে, তাদের হাত ধরেই যদি কিছু মন্দা আসতে পারে,
তাছাড়া কিছু কিন্তু ইন্ডিয়ার নিরিখে কিন্তু এখনো কোনো কিছু খারাপ জিনিস দেখা যাচ্ছে না, আমি আপনার অর্থনৈতিক দিক দিয়ে বলছি বা ইকোনমিক্যালি বলছি। সুতরাং শেয়ার মার্কেটের উপর ভরসা আমাদের রাখতে হবে, এবং শেয়ার মার্কেটের উপর ভরসা যে থাকতে পারে সেটা কিন্তু বারবার নিফটি এক জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদের দেখাচ্ছে। গত ভিডিওতে, জাস্ট গতকালের ভিডিও না, তার আগের দিনের ভিডিওতে দেখবেন আমি ব্যাংকিং সেক্টর নিয়ে বলেছিলাম, যে উপরে দেখবেন ক্যাপশনে লেখা ছিল যে ব্যাংকের হাত ধরেই আসতে পারে ভরসা। তো যদি দেখেন ব্যাংকিং চার্টে আসবো একটু ডিটেলসে, তার আগে ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর গত ভিডিওতে আমার সুইং ট্রেডিং চ্যালেঞ্জ নিয়ে একটু ডিটেলস বলা হয়েছিল, সেটা একটু চেক আউট করে নেবেন। আর যারা আমার সুইং ট্রেডিং কোর্সে জয়েন করতে চান তারা কিন্তু প্লিজ আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্কও দেওয়া আছে। তাছাড়া গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স SANJOY সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, বা ভালো হয় লিঙ্ক ডেসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। করে নিয়ে কিন্তু আপনারা এনরোল করে নিতে পারেন। 8ই জুনের আগে করে নেবেন, 8ই জুন থেকে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে, যেখানে আমি আমার সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি, সেট আপ, মেন্টালিটি, ট্রেড ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পিরামিডিং, ট্রেলিং স্টপ লস, এই যাবতীয় যে জিনিস হয় সুইং ট্রেডিংয়ের, সেই যাবতীয় জিনিসগুলো নিয়ে দারুণভাবে প্র্যাকটিক্যালি আপনাদের সাথে কিন্তু আলোচনা করব। চলুন এবার আসি ব্যাংক নিফটিতে। জাস্ট 3 দিন আগে মনে করে দেখুন, 3-4 দিন আগের ভিডিও, জাস্ট গত ভিডিওটা দেখে নেবেন। সেখানে বারবার বলেছিলাম মানে মেন বাজারের কাণ্ডারি হতে চলেছে কিন্তু ব্যাংক। যদি দেখেন ব্যাংকের চার্টটা সুন্দর একদম ফ্ল্যাগ প্যাটার্নের মতো এরকম রাউন্ডিং এরকম করে উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে, এবং ব্যাংক কিন্তু স্ট্রং দেখাচ্ছে কম্পারেটিভ টু নিফটি। আপাতত নিফটিকে কিন্তু দাঁড় করিয়ে রেখেছে বলতে পারেন এক কথায় কিন্তু ব্যাংকিং সেক্টর কিন্তু যথেষ্ট ভালো করছে। তার মধ্যে কিছু PSU ব্যাংক নজর কাটছে, PSU ব্যাংক ভালো করছে, কিন্তু ঠিক আছে, এমনি ওভারঅল ব্যাংকও যদি বলেন, ওভারঅল ব্যাংকিং সেক্টরটা ভালো। এবং আমি বারবার বলেছি ভারতের অর্থনীতির মুখ হচ্ছে ব্যাংকিং সেক্টর মেইনলি। সুতরাং সেটা যতক্ষণ ঠিক আছে ততক্ষণ ওই নিফটি চলে আসবে 19,000-এ, এইটা ভাবার আপাতত কোনো কারণ নেই যতক্ষণ ব্যাংকিং সেক্টরটা স্ট্রং আছে। হ্যাঁ, ব্যাংকিং ভেঙে গেল, এই যে এইখানে আমি দাগ টেনে দিয়েছি যে সুইং লো যেখানে করেছিল এর নিচে ট্রেড করতে লাগলো, তখন আলাদা কিছু হতে পারে। যতক্ষণ না তা হচ্ছে, যতক্ষণ স্ট্রংনেস বা বুলিশনেস চার্টে আছে, ততক্ষণ তো আমাদের ভেবে লাভ নেই যে কোথায় চলে যাবে মার্কেট, প্রেডিক্ট করে লাভ নেই। চার্টে যা দেখতে পাচ্ছেন সেটা দেখুন। চার্টে কিন্তু দেখা যাচ্ছে যে ও এখানে হোল্ড করেছে, আগে লাইফ হাইয়ে গেছে ব্যাংক নিফটির আগে লাইফ হাই গেছে, নিফটি তো এখনো লাইফ হাইয়ে যায়নি, তো তার আগে লাইফ হাইয়ে গেছে, এবং তারপর দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার প্রবণতাটা দেখাচ্ছে, মানে চার্ট স্ট্রং আছে। যাই হোক, অন্যান্য সেক্টর নিয়ে তেমন কিছু বলার নেই। মিড ক্যাপ স্মল ক্যাপ একটু ছুঁয়ে যাই। মিড ক্যাপ স্মল ক্যাপ যথেষ্ট স্ট্রংনেস। আমি আপনাদেরকে এইটা কিন্তু আজকে বলছি না, বিগত যতদিন ধরে সেক্টর কভার করছি বারবার বলছি, নিফটি যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে মিড ক্যাপ স্মল ক্যাপে র্যালি আসবে, মিড ক্যাপ স্মল ক্যাপ ভালো করবে, বারবার বলেছি। এবং আপনি দেখুন যে স্টকগুলো, মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকগুলোই ভালো বেড়েছে। আজকে যে CDSL 10% বেড়েছে, CDSL থিওরিটিক্যালি স্মল ক্যাপ ইন্ডেক্সের স্টক, স্মল ক্যাপ 250 ইন্ডেক্সে CDSL আছে। তো তাই জন্য বলছি মিড ক্যাপ স্মল ক্যাপ স্টকগুলো ভালো করছে, ইন্ডেক্সটাও ভালো করছে। ইন্ডেক্স দেখুন আজকে পজিটিভ, ভালো মতন পজিটিভ, 0.5-0.7% পজিটিভ, যেখানে নিফটি নেগেটিভ ট্রেড করেছে সারাদিন ধরে। তো এই জন্যই বলছি রিলেটিভলি আউট পারফর্ম করছে। হ্যাঁ, মাঝে মাঝে এরাও দাঁড়াবে, মাঝে মাঝে কোনো দিন দেখবেন মিড ক্যাপ স্মল ক্যাপে হয়তো মানে 3-4 দিন বা এক সপ্তাহে হয়তো 2-3% নিচের দিকে একটু কারেক্ট করলো, ঠিক আছে। যতক্ষণ নিফটি একটা ক্রিটিক্যাল লেভেলের উপরে দাঁড়িয়ে আছে ততক্ষণ এরা ভালো করছে। প্রতিদিনই যে একটা ইন্ডেক্স বারবার গ্রিন হবে তা তো নয়, সেরকম মেন্টালিটি রাখবেন না যারা স্পেশালি ট্রেডিং করেন। ইনভেস্টরদের এখনও কোনো চিন্তা নেই, তবে আবারও বলছি একটু জিওপলিটিক্যাল ইভেন্টের দিকে নজর রাখুন। আমি বলছি না প্যানিক করে গিয়ে এখনই বেচে দিন, ওইসব সময় আসেনি, একটু নজর রাখতে বলছি। চোখ ফিরিয়ে থাকা তো উচিত নয়, ঠিক আছে, একটু চোখ খোলা রাখুন। ইন্ডিয়ার জিডিপি ভালো এসেছে, কিন্তু জিওপলিটিক্যাল যে ব্যাপারগুলো চলছে তার দিকে একটু ওয়াকিবহাল থাকুন। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন, একটু ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিন, কারণ এখানেও কিন্তু তেমন যদি ইম্পর্টেন্ট কোনো ডেভেলপমেন্ট হয় তার নিউজগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। যারা সুইং ট্রেডিং ব্যাচে জয়েন করতে চান, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে
করে নেবেন সঞ্জয় টক্স অ্যাপ, এখানে থেকে কিন্তু এনরোলমেন্ট করে নিতে পারেন। ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর আমার সুইং ট্রেডিং চ্যালেঞ্জের ভিডিওটা যদি মিস করে থাকেন, এই স্ক্রিনে আপনার চলে আসবে, যেখানে আমি ডিটেলস 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি সুইং ট্রেডার হিসেবে সাকসেসফুল সুইং ট্রেডার হওয়ার জন্য কি কি দরকার। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।